আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য মেঘের আড়ালে এই গল্পের ৩য় নম্বর পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন, আর হ্যাঁ, গল্প সম্বন্ধে দু এক লাইন কমেন্ট করুন, তাহলে আমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। কিরণ রান্না করে আসলো মায়ের সাথে। তেমন কিছুই নেই রান্না করার মতো, কয়েকটা বেগুন আর মসুর ডাল আছে। কিরণকে দেখে শিরিনা বেগম একটা ছোট মুরগি জবাই করে দিলেন। শিরিনা বেগম অনেকগুলো হাঁস মুরগি পালেন, যা দিয়ে ওনার একটু বাড়তি আয় হয়। কিরণ বলল, মা, মুরগিটা না জবাই করলেও পারতে। কিরণের মা বলল, কি যে বলিস তুই, জামাই আসবে। কিরণ বলল, জিলন, জিলন। জিলন বলল, হ্যাঁ আপু। কিরণ বলল, চল বাজারে যাই। জিলন বলল, এখন? কিরণ বলল, জিলন বলল, তুই দাঁড়া, আমি আসছি। পাশ থেকে শারমিন বেগম বললেন, এখন বাজারে যাবে কি জন্য? কিরণ বলল, দেখি কি করতে পারি। কিরণের মা বলল, কিছু আনবি টানবি না? প্রতিবার আসলেই বাজার করতে হইব এমন কোনো কথা নাই। আমার খুব খারাপ লাগে জামাইয়ের টাকা জামাইকে খাওয়াইতে। কিরণ বলল, মা প্লিজ, আমি ওর বাড়িতে কাজ করি, কখনো কি ওর থেকে টাকা চাই? চাই না তো। মাঝে মাঝে যদি ও কিছু টাকা দিয়ে বলে আমাকে খরচ করতে, তখন আমি খরচ করি। এটা তো ওর টাকা হয় না, আমাকে দিয়ে দেওয়ার মানে এখন আমার টাকা। শারমিন বেগম শুধু অসহায় শিশুদের মতো মেয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা অনেক করেছে, এখনো সংসারটাকে টেনে টুনে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুই বোন মিলে বাজারে গিয়ে বাজার করে নিয়ে এলো। বড় একটা ইলিশ মাছ কিনে এনেছে, 2 কিলোর মতো গরুর গোস্ত আর টুকিটাকি মশলাপাতি। কিরণ বলল, মা, বাবা নাকি ইলিশ মাছ খেতে চেয়েছিল সর্ষে দিয়ে। কিরণের মা বলল, তোকে কে বলল? কিরণ বলল, অত জেনে কি করবা, আজ মাছটা সুন্দর করে রান্না করো। আর শোনো, তোমার জামাই দুপুরে আসতে পারবে না, তাই ভাবছি ওর জন্য ভাত নিয়ে ওর অফিসে যাব। কিরণের মা বলল, আচ্ছা নিয়ে যাস। রান্না শেষ করে শারমিন বেগম সব টিফিন বক্স দিয়ে দিলেন। সর্ষে ইলিশ, মুরগি বোনা, মসুর ডালের চচ্চড়ি আর বেগুন ভাজা। শারমিন বেগমের বহু আগের একটা মেরুন কালারের শাড়ি আছে, যেটা পরার খুব লোভ কিরণের, কিন্তু কখনো সময় হয়ে ওঠেনি। মেরুন কালার জমিনের সিলভার কালার পার, অসম্ভব সুন্দর দেখতে একটা শাড়ি। কিরণ গড়দূর ঝাড়ু দিয়ে শারমিন বেগমকে গিয়ে বলল, মা, তোমার মেরুন কালার শাড়িটা কোথায়? কিরণের মা বলল, কেন? কিরণ লাজুক ভঙ্গিতে হেসে বলল, আমি আজ ওর অফিসে পরে যেতে চাইছিলাম। কিরণের মা বলল, তুই কলকাতায় যা, আমি শাড়ি নিয়ে আসছি। আমার ব্লাউজ তোর গায়ে খাটবে? কিরণ বলল, মনে হয়তো খাটবে, তুমিও বেশি মোটা না, আমিও না। কিরণের মা বলল, আচ্ছা তুই যা। কিরণ শাড়িটা সুন্দর করে পুরো শরীর জড়িয়ে নিল, হাত ভর্তি মেরুন কালারের চুড়ি পরল, কপালে ম্যাচিং টিপ, চোখে কাজলের গাঢ় রেখা এঁকে দিল, ঠোঁট জোড়াতে মেরুন কালার লিপস্টিক, আর কানে একজোড়া ম্যাচিং দুল। এই সব কিছু জিলনের থেকে নিয়ে পড়ল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কিরণ। সে নিজেকে এতটা সুন্দর কখনো সেভাবে নিজেকে পরখ করেনি। লজ্জায় মরে যাওয়ার উপক্রম। না জানি দিমানের আজ কি অবস্থা হয় ভেবেই আরো বেশি লজ্জায় পড়ে গেল। লাজে রাঙা মুখটা আয়নার সামনে দেখেই বুকের ভেতর টিপ টিপ করতে লাগলো। কি করে দিমানের সামনে গিয়ে দাঁড়াবে? সচরাচর কিরণ এরকম সাজে না, কিন্তু আজ কেন যেন মনটা চাইল একটু সাজতে। সেজে গুজে কিরণ রওনা হলো দিমানের অফিসের উদ্দেশ্যে। অফিসের কাছে এসে দারোয়ানকে জিজ্ঞেস করতে বলল, সবাই লাঞ্চে গেছে, এখন কেউ অফিসে নাই। মনটা খারাপ হয়ে গেল কিরণের। এত তাড়াতাড়ি আসলো, তবুও লেট হয়ে গেল। ভাবলো বাড়ি গিয়ে ওষুধগুলো নিয়ে আসবে। সকালে আসার সময় ওষুধ আনতে মনে ছিল না। ওষুধ না খেয়ে তো আর উপায় নেই। মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। যে রিক্সা করে এসেছিল ঠিক সেই রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিরণের কাছে বাড়তি একটা চাবি থাকে, আর দিমানের কাছেও, কিন্তু দরজার কাছে এসেই মনে হলো দরজাটা ভেতর থেকে লক করা। কিরণ ভাবলো, দিমান বাড়িতে এসে নিশ্চয়ই হাত পুড়িয়ে রান্না করছে।
ও এসেছে ভালোই হয়েছে, একটু হেল্প করতে পারবে, আর কিছুটা সময় দিমানকেও কাছে পাবে। ভাবতেই ঠোঁটের কোণে দেখলো প্রস্তমন হাসি। কলিং বেল চাপতেই বিপাশা এসে দরজা খুলে দিল। বিপাশাকে দেখেই ঠোঁটের কোণে লেগে থাকা উপস্থিত হাসির রেখা মিলিয়ে গেল। সেখানে এসে বীর জমালো আমাবস্যার নিকুশ কালো অন্ধকার। কিরণ কিছু না বলেই বিপাশাকে এড়িয়ে গট গট করে বেয়রের ভেতরে চলে আসলো। ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখলো দিমান দুজন বসে লাঞ্চ করছিল। ফ্রাইড রাইস, চিকেন কারি, সবজি, সালাড। এক নজরে চোখ বুলিয়ে নিল কিরণ। দিমান থতমত খেয়ে কিরণের দিকে তাকিয়ে ফ্যাকাশে ভঙ্গিতে হাসল। কিরণ খানিকটা সময় কাঠের পুতুলের ন্যায় দাঁড়িয়েছিল, তারপর দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে আসলো। একবার ভাবলো হয়তো দিমান পিছু ডাকবে, কিন্তু না, দিমান আজও পিছু ডাকলো না। শাড়ির আঁচলটা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। উঠানের কোনো তাড়া নেই কিরণের। এক হাতে একটা পার্স আর অন্য হাতে টিফিন বক্স ভর্তি খাবার। সেগুলো হাতে নিয়ে এলোমেলো পা ফেলে হাঁটছে। কেন এমন হচ্ছে নিজের সাথে এ নিয়ে অনেক প্রশ্ন এসে জমেছে মনের কোণে। সব প্রশ্নের উত্তরই দোয়াশাকা। কোনো প্রশ্নের উত্তর মেলাতে পারছে না। চোখ জোড়ার সকল বাধা উপেক্ষা করে প্রতিযোগিতায় নেমেছে। শাড়ির অনেকখানি চোখের পানিতে ভিজে গেছে। রাস্তার পথচারীদের মধ্যে কেউ কেউ পাগল ভাবছে, কেউ আবার হাসি তামাশায় লিপ্ত হচ্ছে। হাঁটতে হাঁটতে দেখা মিলল কিছু রাস্তার টোকাইদের সাথে ওদের ডেকে খাবারগুলো ওদেরকে দিয়ে দিল। পাশে একটা ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে, সেখানে অনেকগুলো চেয়ার পাতা। কিরণ একটা চেয়ারে গিয়ে বসলো। ফুচকাওয়ালা থেকে পানি নিয়ে মুখটা ধুয়ে নিল, সেই সাথে মুছে নিল সকল সাজ। হাত থেকে চুড়িগুলো একে একে খুলে বাড়তে লাগলো। বেশ ক্লান্ত লাগছে শরীরটাকে, একদম চলছেই না। যেখানে মনটাই ভাঙা সেখানে আর শরীরের কি দোষ, আর কত সঙ্গ দেবে এই ভাঙা মন। হঠাৎ একটা লোক এসে কিরণের ঠিক পাশের চেয়ারটায় ফুচকা নিয়ে বসল। কিরণের দিকে ফুচকার প্লেটটা এগিয়ে দিয়ে বলল, খাবেন? কিরণ চোখ মুখ লাল করে লোকটার দিকে তাকাল। লোকটা ভয় পেয়ে মিনমিন করে বলল, এভাবে তাকানোর কি আছে, এমনিতেই তো খুন হয়ে যাচ্ছে, এবার কি চোখ দিয়েও খুন করতে হবে? কিরণ কপাট রাগ দেখিয়ে বলল, কিছু বললেন? লোকটি বলল, কই না তো। কিরণ বলল, আপনি এখানে কেন বসেছেন? আরো তো কত চেয়ার আছে, সেখানে গিয়ে বসুন না। লোকটা বাচ্চাদের মতো করে বলল, আমার ভাল লাগছে তাই বসছি, আপনার কি? কিরণ নাক মুখ ফুলিয়ে অন্য একটা চেয়ারে গিয়ে বসল। আর অমনি ওই লোকটা অন্য একটা চেয়ার নিয়ে কিরণের ঠিক পাশেই গিয়ে বসলো। গলা খাকিয়ে দিয়ে বলল, অযথা রাগ দেখিয়ে লাভ কি? আমি এমনিতে একজন রোগী মানুষ, তার উপর এত রাগ দেখালে তো মরেই যাব। কিরণের চাহিনি বদলে গেল। লোকটার কণ্ঠস্বরটার মধ্যে যেন একটা মায়া কাজ করছিল। গলার সুর সূক্ষ্ম করে বলল, কি হয়েছে আপনার? লোকটা 32 পাটি দাঁত বের করে হেসে দিয়ে বলল, তেমন কিছুই না, আসলে কেউ আমার উপর রাগ দেখালে আমার হার্টের মধ্যে জানি কেমন কেমন করে, বলা তো যায় না, কখন আবার হার্ট ফেল করি। উফ বাবা! কথাটা বলে একটা জোরে নিঃশ্বাস ফেলে বুকের বাপাশে হাত রাখলো লোক। মেজাজটা চরম গরম হয়ে গেল কিরণের। এভাবে ফাজলামো করার আদৌ কি কোনো কারণ আছে?